রবার্ট ফ্রস্টের একটা অসাধারণ কবিতা আছে, আফটার অ্যাপল পেকিং। আচ্ছা, নামটা শুনলে কি মনে হয়? খুব সাধারণ, তাই না? আপেল তোলার পর একজন মানুষ হয়তো খুব ক্লান্ত, এটুকুই। কিন্তু ব্যাপারটা মোটেও এত সহজ নয়। এই কবিতার ছত্রে ছত্রে লুকিয়ে আছে জীবন, মৃত্যু আর আমাদের আকাঙ্ক্ষার গভীর সব দর্শন। চলুন আজ আমরা একসাথে এই কবিতার পরতগুলো খুলে দেখি, এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে। কবিতার শুরুটাই দেখুন, কি অসাধারণ দুটো লাইন দিয়ে। একটা লম্বা মই, যেটা একটা গাছের মধ্যে দিয়ে সোজা ওপরের দিকে উঠে গেছে। কিন্তু শুধু ওপরের দিকে না, কবি বলছেন টুয়ার্ড হেভেন স্টিল, মানে এখনও স্বর্গের দিকে। এই একটা লাইনই কিন্তু বুঝিয়ে দেয় যে এই কবিতাটা শুধু আপেল পাড়ার গল্প নয়, এর মানেটা আরও অনেক গভীর। এই মইটা কি শুধুই একটা যন্ত্র, নাকি আমাদের পার্থিব জীবন আর স্বর্গের মধ্যেকার কোনো সংযোগ? চলুন প্রথমে আমরা কবিতার মূল দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করি। ভাবুন তো, একজন আপেল চাষি সারা দিন হাড় ভাঙা খাটুনির পর তার শরীর একদম ভেঙে পড়েছে। কাজ প্রায় শেষ হয়েছে, কিন্তু সবটা নয়। আর এই শারীরিক ক্লান্তির মধ্যেই তার মাথায় ঘুরছে নানা চিন্তা, যা তাকে বাস্তব থেকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছে। কাজ যে এখনও বাকি, সেটা কিন্তু স্পষ্ট। একটা ব্যারেল এখনও ভরেনি, গাছেও কয়েকটা আপেল রয়ে গেছে। কিন্তু তারপরেও বক্তা বলছেন, বাট আই এম ডান উইথ অ্যাপল পেকিং নাও। মানে তার আর ইচ্ছেও নেই, শক্তিও নেই। এই যে একটা অসম্পূর্ণতা, এই যে চরম ক্লান্তি, এটা কিন্তু শুধু শরীরের ক্লান্তি না, এটা অনেকটা জীবনের একটা পর্যায়ে এসে সবকিছুর ওপর থেকে মন উঠে যাওয়ার মতো এক ধরনের অস্তিত্বের ক্লান্তি। আর ঠিক এখানেই কবিতাটা একটা দারুণ মোড় নেয়। বক্তা তার শারীরিক জগৎ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছেন একটা মানসিক, প্রায় স্বপ্নময় জগতে। বাস্তব আর স্বপ্নের মাঝখানের যে পাতলা পর্দাটা, সেটা যেন মিলিয়ে যেতে শুরু করেছে। তার মনে পড়ছে সকালের একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা। তিনি একটা জলের পাত্র থেকে জমে যাওয়া বরফের পাতলা আস্তরণ তুলে নিয়েছিলেন, অনেকটা কাঁচের মতো। আর সেটার মধ্যে দিয়ে যখন বাইরের জগৎটাকে দেখছিলেন, সবকিছু কেমন যেন অদ্ভুত, অচেনা লাগছিল। এই যে একটা স্ট্রেঞ্জনেস, এটাই এখন ঘুমের ঘোরে তার বাস্তবতার বোধকে আরও ঝাপসা করে দিচ্ছে। ফ্রস্ট এখানে কি দারুণভাবে শারীরিক আর মানসিক অনুভূতিকে এক সুতোয় বেঁধেছেন। একদিকে বক্তার পায়ে এখনও মইয়ের ধাপের চাপ আর ব্যথাটা রয়ে গেছে, শরীর সেটা ভুলতে পারছে না। আবার অন্যদিকে তার চোখের সামনে স্বপ্নের মধ্যে বড় বড় আপেল ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। তিনি যেন শুনতে পাচ্ছেন গুদামে আপেল ঢালার গড়গড় শব্দ। মানে শরীরটা বাস্তবে পড়ে থাকলেও মনটা পুরোপুরি স্বপ্নের জগতে চলে গেছে। শুধু তাই না, কবিতার যে গঠন, সেটাও কিন্তু এই স্বপ্নময় অবস্থাকেই ফুটিয়ে তোলে। লাইনগুলো কোনোটা ছোট, কোনোটা বড়। ছন্দের মিলগুলোও খুব এলোমেলো, কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলছে না। ফ্রস্ট আসলে ইচ্ছে করেই এই নিয়ম ভাঙার খেলাটা খেলেছেন, যাতে আমরাও বক্তালির তন্দ্রাচ্ছন্ন, খাপছাড়া চিন্তার জগতের একটা আঁচ পাই। মনে হয় যেন আমরা তার মনের ভেতরেই উঁকি দিচ্ছি। বেশ, এতক্ষণ তো আমরা কবিতার ওপরের দিকটা দেখলাম। এবার চলুন এর আক্ষরিক অর্থ পেরিয়ে একটু গভীরে যাই, কারণ এই কবিতার আসল মজাটা লুকিয়ে আছে এর প্রতীকগুলোর মধ্যে। প্রতীকবাদ বা সিম্বলিজম জিনিসটাকে, এটা হলো সাহিত্যের এমন একটা কৌশল যেখানে খুব সাধারণ কোনো বস্তু বা শব্দ ব্যবহার করে খুব গভীর কোনো ভাবনা বা ধারণাকে বোঝানো হয়। আর আফটার অ্যাপল পেকিং কবিতাটা এর একটা সেরা উদাহরণ। তাহলে এই কবিতার মূল প্রতীকগুলো কি কি? প্রথমত সেই মইটা, যেটা শুধু গাছে ওঠার যন্ত্র নয়, ওটা আমাদের জীবনের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এরপর আসছে আপেলগুলো, এগুলো হলো আমাদের জীবনের সমস্ত কাজ, অভিজ্ঞতা, সুযোগ, এমনকি আমাদের সৃষ্টিশীলতা। আর সবশেষে শীতের ঘুম। এটা কি শুধু একটা ঋতুর বিশ্রাম, নাকি এর আড়ালে লুকিয়ে আছে জীবনের শেষ ঘুম, অর্থাৎ মৃত্যুর ইশারা? এ লাইনটা ভাবুন তো, 10,000 হাজার ফল। বক্তাকে এত ফল ছুতে হয়েছে, খুব যত্ন করে নামাতে হয়েছে, যাতে একটাও পড়ে না যায়। এটা কি আসলে আমাদের জীবনের অগণিত কাজ আর দায়িত্বের কথাই বলছে না? প্রত্যেকটা অ্যাপল যেন এক একটা সুযোগ, এক একটা অভিজ্ঞতা, যেটাকে খুব সাবধানে সামলাতে হয়। আর এই প্রতীকগুলোই আমাদের একবারে কবিতার মূল ভাবনার কাছে নিয়ে আসে, জীবন এবং মৃত্যুর চক্র। বক্তা আসলে শুধু তার সারাদিনের কাজের হিসাব করছেন না, তিনি তার পুরো জীবন আর তার অবশ্যম্ভাবী পরিণতির কথা ভাবছেন।
বক্তার মনের ভেতরের একটা গভীর ভয়ে এই লাইনগুলোতে ফুটে উঠেছে, যে আপেলগুলো মাটিতে পড়ে গেছে সেগুলো যত ভালোই হোক না কেন তাদের শেষ পর্যন্ত ফেলে দেয়া হয়েছে সাইডের বানানো স্তূপে। তাদের আর কোনো ওয়ার্থ বা মূল্য নেই। এটা আসলে জীবনের ব্যর্থতার ভয়। বক্তা কি এটাই ভাবছেন যে তার জীবনের ছোটখাটো ভুল বা ব্যর্থতাগুলো কি তার সমস্ত অর্জনকে শেষ পর্যন্ত মূল্যহীন করে দেবে? কিন্তু ঠিক এই হতাশার পাশেই আবার উমিদও আছে। মনে আছে তো কবিতার শুরুর সেই লাইনটা, মইটা কিন্তু এখনও স্বর্গের দিকে মুখ করে আছে। তার মানে জীবনের সব ভুল, সব ব্যর্থতার পরেও আধ্যাত্মিকতার দিকে বা পরকালের দিকে একটা টান কিন্তু এখনও রয়ে গেছে। ফ্রস্ট এখানে প্রকৃতির চক্রকে মানুষের জীবনের রূপক হিসেবে ব্যবহার করেছেন। যেমন আপেলের যেদিকে ফুল ফোটে বা ব্লসমেন্ট, সেটা হলো বসন্ত বা আমাদের যৌবনের প্রতীক, আর যেদিকে বোটা থাকে বা স্টেমেন্ট, সেটা হলো শরৎ মানে ফসল তোলার সময়, অর্থাৎ জীবনের শেলভাগ। আর হরি গ্রাস বা বরফে সাদা হয়ে যাওয়া ঘাস, এটা যেমন শীতের চিহ্ন, তেমনি হরি শব্দটার আর একটা মানে হল বার্ধক্য বা প্রাচীন। কবিতাটা কিন্তু আমাদের কোনো সহজ উত্তর দিয়ে শেষ হয় না, বরং এটা আমাদের একটা খুব গভীর আর অমীমাংসিত প্রশ্নের মুখোমুখি করে দিয়ে যায়। বক্তা ভাবছেন তার এই ঘুমকে কি বিরক্ত করবে, আর তারপরই বলছেন হোয়াট এভার স্লিপ ইট ইজ, এই ঘুমটা যেমনই হোক না কেন। এই একটা কথাই কিন্তু পুরো কবিতার রহস্যটাকে আরও জমিয়ে দেয়। এই ঘুমটা কি রোজকার সাধারণ রাতের ঘুম, নাকি চিরনিদ্রা? একেবারে শেষে তিনি তার ঘুমটাকে একটা উটচাকের দীর্ঘ ঘুমের সাথে তুলনা করতে চান। উটচাকেরা তো শীতকালে লম্বা একটা ঘুমে চলে যায়, যেটাকে হাইবারনেশন বলে। ওটা প্রকৃতির একটা চক্র, যার শেষে আবার নতুন করে জেগে ওঠার একটা আশা থাকে। কিন্তু বক্তা ঠিক নিশ্চিত নন তার ঘুমটা কি ওইরকম হবে যেখানে নতুন করে শুরু করার একটা সুযোগ আছে, নাকি এটা হবে আমাদের মতো সাধারণ মানুষের ঘুম, অস্থির, দুশ্চিন্তা আর হাজারটা স্মৃতিতে ভরা একটা ঘুম। আর এই প্রশ্নটাই রবার্ট ফ্রস্ট আমাদের সবার জন্য রেখে গেছেন। এই যে সারাদিনের ক্লান্তি শেষে ঘুমিয়ে পড়া, এটা কি কেবলই একটা দিনের শেষ, নাকি একটা গোটা জীবনের পরিসমাপ্তি? এই ঘুমটা কি নতুন করে শুরু করার জন্য শক্তি জমানো, নাকি সবকিছু শেষ হয়ে যাওয়ার এক অমোঘ ইঙ্গিত? উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের জীবন দর্শনের মধ্যেই লুকিয়ে আছে।